শিকড় টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারকা আলাপ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আমরা ধারণ করছি যেখানে সেটি হচ্ছে কানাডার টরন্টোতে। আমাদের এই টরন্টোতে বাংলাদেশ থেকে শিল্পী কলা কুশলী যারাই আসেন, আমরা তাদের সাথে বাংলাদেশ নিয়ে, তাদের জীবন নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন দুইজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। তারা দুইজন আবার কিন্তু হাজবেন্ড ওয়াইফ। আমরা সেই দুজনকে এখন আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে প্রথমে রয়েছেন প্রফেসর ওয়াহিদা মল্লিক জলি এবং তারপরে রয়েছেন প্রফেসর রহমত আলী। দুজনের দাম্পত্য জীবন সম্পর্কে আজকে কথা বলবো এবং তাদের অভিনয় জীবন সম্পর্কে আমরা কিছু জানতে চাইবো এবং মজার অনুভূতি গুলো আমরা জানার চেষ্টা করবো। প্রথম আমি ওয়াহিদা মল্লিক জলি, আপনি তো অভিনেত্রী, আমরা সবাই বলি অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, আজকে বলেছি প্রফেসর ওয়াহিদা মল্লিক জলি। অভিনয় তো করেন, ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন নাট্যকলা বিভাগে এবং এখন অবসরে আছেন। তারপর আমরা যেটা জানি যে আপনি অনারারি টিচার হিসেবে এখনো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান। তো টরন্টোতে আপনার আসার কারণটা কি? আপনার দুজনই আসার কি কারণ একটু সংক্ষেপে? তো আমার ছেলে ওর এবার গ্রাজুয়েশন কমপ্লিট করলো কার্লটন ইউনিভার্সিটি অটোয়া। তো ওর কনভোকেশনে আসলাম আর কি। অনেকদিন ও ভর্তি হওয়ার পর থেকেই ভাবছি আসবো, আশা হয়ে ওঠে না, কিন্তু এখন হ্যাঁ কারণে আপনার ছেলে মেয়ে কতজন? উনি তো বললেন যে একজন পড়ে এখানে। আমার ছেলে দুটো, মেয়ে নাই। আচ্ছা, মানে মেয়ে নেই তো দুই ছেলেই। এক ছেলে জার্মানিতে লেখাপড়া শেষ করে ওখানে চাকরি করছে, আর ছোট ছেলে যার কথা বললো জলি, আলী রুবায়েত সহন বলি চেনে, আর বড়টা আলী অনুভব রজত। তো ওরা এখন ও জার্মানিতে বার্লিনে থাকে, বার্লিনে চাকরি করে, লেখাপড়া শেষ করেছে। ও কিন্তু সারপ্রাইজ দিয়ে আমাদের এখানে চলে এসছে, ওর আসার কথা না, হঠাৎ করে মানে ভাবে এসছে এবং আমি 15 মিনিট হয়ে বসে আসার কথা না, পাসপোর্ট হয়নি, ভিসা হয়নি, এবং যেদিন পাসপোর্ট সে হাতে পেয়েছে তারপরে দিনই চলে এসছে। আমাদের কাউকে জানাইনি। আপনার কন্যা সন্তান নেই, কোনো আফসোস আছে নাকি? না, আমি না আসলে এমন ভাবে বড় হয়েছি, মানে আমার বাবা আমাদেরকে মানে এমন ভাবে বড় করেছেন যে ছেলে মেয়ে এইভাবে না, সন্তান। আমি কোনো অভাব কোনোদিন, আমার অনেক সময় মেয়ে না থাকলে, কন্যা সন্তান না থাকলে অনেক আফসোস করে। না, আমার কাছে সন্তান সে ছেলেই হোক বা মেয়েই হোক, আমার কাছে একেবারেই সমান। আর ওদেরকে আমি ওইভাবেও বড় করছি না যে পুরুষ মানুষ, না, মানুষ হিসাবে বড় করছি। ওরা রান্নাও করে, ওরা থালা বাসনও মাঝে, যেটা মনে করা হয় আমাদের দেশে যে মেয়েদের কাজ, আমি মেয়েদের কাজ, ছেলেদের কাজ এইভাবে বড় করছি না, যে একটা মানুষ হিসাবে বড় হয়ে ওঠো। কাজেই না, আমার জলির থেকে একটুখানি ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে তার পিছনে লজিক আছে। আমি জলিদের ফ্যামিলি দিয়ে লজিকটাকে তৈরি করেছি। মেয়ে সন্তান থাকা দরকার, কারণ হচ্ছে এখনো বুঝি না, কারণ হচ্ছে যে পুরুষ ছাড়া প্রকৃতির কোনো অস্তিত্ব নেই, আবার প্রকৃতি ছাড়া পুরুষের কোনো অস্তিত্ব নেই। প্রকৃতি মানে মেয়ে। কিন্তু আচ্ছা, এখন আমি শেষ জীবনের কথা যদি চিন্তা করি, ওদের দেখেছি, আমাদেরও দেখেছি, আমরা 8 ভাই 2 বোন। শেষ জীবনে বাবা মাকে দেখে কিন্তু মেয়েরা, ছেলেরাও দেখে, আমি অস্বীকার করছি না, ছেলেরাও দেখে না যে তা না, কিন্তু মেয়েরা যতটা বাবা মার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, সেটা ছেলেরা কিন্তু দিতে পারে না। আমি আমার তোমার ছেলেরা পারে না? আমার ছেলেরা তো এখনো বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী হলে বুঝতে পারবো। কিন্তু রাইফেল আছে, 9 নম্বর বিপদ সংকেত রাইফেল না, বন্দুক, একদম বন্দুক, ডবল বোরের বন্দুক, ডবল বোর, দুনালা বন্দুক যাকে বলি। ওইটার ভয় পাচ্ছেন নাকি? আপনি আক্রমণের শিকার হওয়ার না। আমি সে প্রসঙ্গে পরে আসবো, অভিনয় জীবনের প্রসঙ্গে আসি, হুমায়ুন আহমেদ সম্পর্কে একটু পরেই আসছি, অনেক কথা বলতে হবে এইসব। আপু বলেন যে আপনার নাটক এই পর্যন্ত কোথায় করেছেন, আপনি তো ইউনিভার্সিটিতে নাট্যকলা বিভাগে পড়ানি,
পাশাপাশি দেশের বাইরেও পড়াশোনা করেছেন, রহমত ভাইও পড়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে। সেখান থেকেই কি আপনার নাটকের শুরু, না তার আগ থেকে? না, পারিবারিক ভাবে। মানে আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, আমার বাবা বিশ্বাস করতেন শিল্প চর্চা জীবনকে সুন্দর করতে পারে, একদম এটাই বলতেন। মানে আমার এটা তখন এসব ধারণা ছিল না, কিন্তু আমার আব্বা বলতো আমরা আমাদের পড়াশোনা ঠিক মতো করছে কিনা এটা মা দেখতেন। কোথায়? রাজশাহীতে বড় হয়েছে। মানে তখনকার সময়ের আধুনিক মানুষ একেবারে, তখনকার সময় আমি তো আমার বাবাকে সর্বকালের আধুনিক মানুষ বলি। আমরা আমরা 1 ভাই 5 বোন, প্রত্যেকটা বোন MA পাস, ভাই ডাক্তার। কিন্তু এটার ক্রেডিট আব্বার না, মায়ের। আব্বা কে কিসে পড়ছে না, শুধু ওনার একটা কথা ছিল প্রত্যেককে হয় থিয়েটারে যুক্ত থাকতে হবে, গান গাইতে হবে, নাচ শিখতে হবে, গিটার, সব আমাদের বাসায়। মাকে উনি সেতার শিখিয়েছেন ওস্তাদজি রেখে। হ্যাঁ, তো ওইটা একটা আমাদের স্লোগানের মতো যে জীবনকে সুন্দর করে শিল্প চর্চা। এবং একটু সরি ইন্টারাপশন করি, এবং ওর বাড়িটাই ছিল মানে শিল্প বাড়ি আর কি। শিল্প মানে শুধু শিল্প চর্চার ক্ষেত্রে নয়, শিল্পীদের আড্ডার ক্ষেত্রে ছিল ওর বাড়িটা একটা অন্যতম কারণ। আর আমি বলতাম নিজে কাউকে প্রচার করিয়ে প্রথম হয়তো বলছি যে ওর বাবা কিন্তু বাবার সেই সময় সেই যুগের থেকে 100 বছর এগিয়েছিলেন আমি সেটা মানসিকতার দিক। আমি কিন্তু একটা ওয়ার্ডেই বুঝে গেছি ওনাকে যখন বললো যে সবগুলো শিল্প চর্চা করতে হবে, সাংস্কৃতিক, তার মানে তখনকার সময়ের অত্যন্ত আধুনিক মানুষ। একদম চিন্তা করতেন। জি প্লিজ। হ্যাঁ, তারপর তো একদম ছোটবেলা থেকে রেডিওতে নাটক করতাম, তখন গান শিখতাম। তারপরে হচ্ছে আমি কিন্তু ইন্টারমিডিয়েটের পর থেকেই একটু হয় ফিল্ম না হয় থিয়েটারের উপর পড়তে চাচ্ছিলাম। তখন আব্বা তখন ধারণাই ছিল না এটা প্রফেশন। উনি ওনার বিশ্বাসের জায়গা থেকে বলতেন যে তোমার কেরিয়ারটা আগে করো, এমএ করো, সময় তো আছে, MA পরীক্ষা দিয়ে তারপর পড়তে যাও। তারপর MA পরীক্ষা দিলাম, দিয়ে পড়তে গেলাম কলকাতায়। আচ্ছা, পড়াশোনা কেমন হচ্ছে থেকে উনি শুধু প্রশ্ন করতেন যে থিয়েটার করছো তো, অভিনয় করছো তো। তখন ও হচ্ছে কলকাতার খুব বিখ্যাত নাটকের দল, তো ওখানে ও তখন থিয়েটার ওয়ার্কশপে অভিনয় করতো। আব্বা বারবার বলছে যেন থিয়েটারটা করে, তখন আমাকে নিয়ে গেল থিয়েটার ওয়ার্কশপ। তখন খুব মানে ওখানকার বিখ্যাত দলগুলোর মধ্যে একটা অন্যতম, মানে বিভাস চক্রবর্তী, অশোক মুখার্জি ওনারা ছিলেন। তো ওখানে করলাম নাটক, খুব মানে আমাদের খুব ভালো অভিজ্ঞতা বাদল সরকারের সাথে কাজ করার, তাপসেনের সঙ্গে উৎপল দত্তের সাথে কাজ করা, কুমার রায়ের সাথে কাজ করা, শক্তি সেন। আমরা সৌম্যমিত্রর সাথে কাজ করিনি, কিন্তু উনি আমাদের নাটক দেখতে আসতেন। শাওনী মিত্র, মনোজ মিত্র আমাদের টিচার ছিলেন। মনোজ মিত্র, ধন্যবাদ। তারপরে তো চলছে, আমার তো থামেনি। তারপরে এখানে এসে আবার শুরু করলাম রেডিও, আবার শুরু করলাম আমার টেলিভিশনের। এটাও একটা গল্প। আমি তখন ওখানে পড়ছি, মমতাজউদ্দিন স্যার উনি হচ্ছেন নাটকই লিখতেন, লিখে রেডিও নাটক লিখতেন, রাজশাহীতে চলে যেতেন, আমার জন্য লিখতেন। মানে আমাকে উনি বলতে হয় না, উনি বলতেন গোল্ডেন ভয়েস। সেই ভয়েস আর নাই। তো যাই হোক, অনেক কিছু আমাদের কথার সাথে আপনার ভয়েসের মিল আছে। হ্যাঁ, পরের দিকে ওরও গলা মোটা হয়ে গেছিল, আমারও। যাই হোক, তো উনি তখন অনেকগুলো রেডিও নাটক, আবার ঢাকাতেও আমাকে নিয়ে আসতেন, এখানেও নাটক করতাম ঢাকা রেডিওতে। তখন আমি যখন চলে গেলাম কলকাতায় পড়তে, তখন তো এখন মোবাইলের যুগ না। বড় আপাকে বললেন যে আমি একটা নাটক লিখেছি, জলিকে লাগবে টেলিভিশনের জন্য, ওকে আসতে পারবে? তখন আমি যে দলে কাজ করি, আমি আর রহমত, রেগুলার শো। তো প্রথমে দলে অশোক মুখোপাধ্যায়কে বললাম, অশোক দাকে, যে আমি যেতে পারবো কিনা 5-6 দিনের জন্য, ছুটি দেয়া যাবে কিনা। বললো হ্যাঁ, ঘুরে আসো। তারপরে আসলাম ঢাকায়। এসে
একটা প্রথম ওইটা কি জ্বালাতন, কি মানে কয়েকদিন কি নূর ভাই, হ্যাঁ নূর ভাই, আমি আর সুবর্ণা, মানে আমি আর সুবর্ণা মুস্তাফা দুই বউ, মানে একজন মারা গেছে আর একজন নতুন, আমি নতুন বউ, সুবর্ণা ভূত হয়ে আর কি ইয়ে করে, আমাদের বিরক্ত করে আমাকে আর নূর ভাইকে। এই কি শুরু হলো। তারপর পাশ করে এসেই আমি তো বলি আমার জীবনে কোনো স্ট্রাগল নাই, মানে এসেই ঢাকা ইউনিভার্সিটির চাকরি, এসেই টেলিভিশনে নাটক করা, রেডিওতে, মানে আমি অনেক ভাগ্যবান। আপনাদের দুজনের আজকে যে পোশাক পরিচ্ছদ, এসেই বিয়ে, লাল শাড়ি, লাল পাঞ্জাবি, মানে অসাধারণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আমরা সাধারণত যেখানেই যাই মোটামুটি চেষ্টা করি যে একটু ম্যাচিং করে দেওয়ার, বুঝবে লোকজন, চেষ্টা করি, বোঝা যাবে, দেখে বুঝবে। রহমান ভাই এখন বলবেন যে আপনারা কিভাবে আপনাদের পরিণয় প্রণয়, কিভাবে যোগাযোগ, সংক্ষেপে একটু যদি বলেন। যে নাটক করা, না আসলে কলকাতার স্মৃতি খুব সংক্ষেপে যদি বলি, আমার হাতে খড়ি হয়েছিল মানে ওর বাবার হাত দিয়ে, মানে সেটার একটা গল্প আছে, গল্পটা অনেকবার বলেছি। মানে ওর বাবা যেখানে নাটক করতেন, আমার বাড়ির পাশে পদ্মা রঙ্গমঞ্চ, রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে নিজস্ব মঞ্চ, তো ওখানে টিকিট কেটে নাটক দেখতে হতো। আমরা টিকিট কেটে নাটক দেখতে পারতাম না, কারণ পয়সা কই, মিনিমাম 3 টাকা টিকিট। কত সালে এটা বলো? এটা হচ্ছে ধরেন 74, 72, 73, 74 এই সময়কালে। মানে অনেক টাকা। নারিকেল বিক্রি করতেন, সুপারি বিক্রি করতেন, তাহলে সিনেমা দেখার একটা সুযোগ হতো। ওটাও করেছি, কম করে। হ্যাঁ, ওই যে রেশনের চাল তুলতাম, আমাদের তো বাড়িতে চাল লাগতো না, 8 আনা কেজি চাল তুলতাম, 12 আনা কেজি বিক্রি করতাম, ওই 4 আনা লাভ হতো, ওই 4 আনা দিয়ে ওই ছবি টবি দেখতাম। তো ওর বাবা ওই নাটক যখন হতো আমাদের ঢুকতে দিত না, আবার আমার মামা এবং আমার কাকাও নাটক করতেন ওর বাবার সাথে, ঠিক আছে, তো ঢুকতে দিত না। তো আমরা কি করি, কয়েকজন বন্ধু মিলে ওই পিছনে গিয়ে টিনের চালে ঢিল মারতাম যখন নাটক শুরু হতো, রেগুলার। আর রেগুলার শো হতো প্রত্যেক শুক্র শনি, একদম রেগুলার। এবং সেই সময় টিকিট আমার দেখা লাইন ধরে টিকিট কিনতে, আমি রাখলাম নাটকের টিকিট কিনছে, এবং আমারও অনেক নাটকের টিকিট কিনছে লাইন ধরে। সে এমন একটা জায়গা ছিল তখন। হ্যাঁ, যাই হোক, তারপরে একজন ওর বাবা টের পেলেন, আমার মামা কাকা টের পেলেন যে আমি নাটের গুরু, ওকে ডাক, আমাকে ডাকলো, আমি গেলাম, নাচের লোককে দিয়ে ডাকলো, ছেলেকে দিয়ে আমাকে গেলাম, আমাকে ডাইরেক্ট ওর বাবাই প্রশ্ন করলো, এই তুই নাটক করবি? আমি আর করবো, আর সন্ধ্যা থেকে আসবি। কত বড় তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, 75 এর কথা বলছি। সেই যে ঢুকলাম এবং ওর বাপ যে নাড়া বাঁধলো, ওই পাদপ্রদীপের আলো যে চোখে লাগলো, সেটা থেকেই গেল। এবং এমন একটা সময়, তখন আমি নাট্যকলা, তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, LLB অনার্স পড়ছি, 4th ইয়ার LLB অনার্স পড়ছি, নাটক করছি ইউনিভার্সিটিতে, আবার রাজশাহী শহরে 2 জায়গায় নাটক করছি। ইউনিভার্সিটিতে আমাদের একটা নাটক দল ছিল, অনুশীলন, সেটা এখনো আছে। যাই হোক, তারপরে ওই যে LLB অনার্স পড়তে পড়তে আমি আর পড়লাম না, ছেড়ে চলে গেলাম ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে, টেস্ট ম্যাচ দেখতে। সেখানে আসিফ ইকবাল রিটায়ার করবে বলে লাস্ট খেলা দেখবো। কিসের পরীক্ষা তো পরে দেবো, যা। খেলা দেখতে গিয়ে দেখছি আসিফ ইকবাল তো আউট হয়ে গেল, রান আউট হয়ে গেল। 2 দিনের মাথায় আমি খেলা না দেখে বাড়ি ফেলে। তো ওই যে আমি আসলাম, আর পরীক্ষা দিইনি। তারপরে নাটক, যেটা কিন্তু 89-79 সালে। তারপরে এই যে নাটকে ঢুকলাম, ওই নাটক ধ্যান জ্ঞান যাই বলেন, তারপরে পড়তে গেলাম। তারপরে আমি আবার কলকাতায় আবার অনার্স নিয়ে নাট্যকলা পড়তে গেলাম, অনার্স মাস্টার নাট্যকলা কমপ্লিট করছি। আপনাদের সমৃদ্ধ জীবন নাট্যকলার বিষয়ে, বিশেষ করে দেশের বাইরে কলকাতার জীবন, দেশে এসে আবার মঞ্চ নাটক, টিভি নাটক, চলচ্চিত্র, সবকিছু। না, এবার ওর বাবা কিন্তু আমাকে যেদিন বললেন যে শোনো, আমাকে ডেকে, আমি তো বছরে 2 বার আসতাম কলকাতা থেকে, বললেন এই শোনো, এই শোন, আমাকে তুই তোকারি করতেন, এই শোন, আর আমরা মাতার সাহেব বলতাম,
জলিকে একটু রবীন্দ্রভারতীতে ভর্তি করিয়ে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওর সাথে আমি কিন্তু কথা বলতাম না, মানে আমার বোনের সাথে পড়তো, রাস্তা দিয়ে যেত, আর ওর বাবাকে খুব ভয় পেতাম আমরা। যদি কিছু বলি গেটে চটপট মারলে মুশকিল তো ব্যাপার। আপনাকে যে বলছেন জলিকে তুই নিয়ে যাবি কি বা কি, ওসব কিছু না, তুই ভর্তি করে দে। ওটাই তো বলছি, ওটাই তো বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যখন বললেন ওর বাবা মাস্টার সাহেব যে জলিকে রবীন্দ্রনাথে ভর্তি করে দিত, ওনার কথাবার্তার মধ্যে খুব একটা মানে এমন ভাবে বলতেন সিরিয়াস না ভর্তি করে দিত। আমরা ঠিক আছে, ভালো কথা। তখন আমি মনে আপনার জায়গার দিন তো কথা বলতে পারিনি, এবার সুযোগ হবে কথা বলার, এবার কাছে আসার সুযোগ হবে, ওই সেই সুযোগটা করে দেবার বাপি। আমার কোনো দোষ নাই ভাই, আপনাকে পরিশ্রম করতে হয়নি, কোনো পরিশ্রম করতে হয়নি। পরিশ্রম করতে হয়েছে, বাবা অনেক পরিশ্রম করতে হয়েছে, ওকে বাগিয়ে আনতে আমরা অনেক সময় লেগেছে, অনেক সময়। আপনার অনুভূতি কি ছিল একটা ছেলের সাথে আপনি, আপনার বাবাই বলছে আপনাকে নিয়ে যেতে? তখন তো পড়তে যাব, সেটাই ভালো, এটা ভালো। এই যে এটাও কিন্তু আর একটা চিন্তা, এই যে আধুনিক মানুষ, আমি যেটা বললাম এই যে নাটকের বিষয়ে বলতেছে একে নিয়ে যাবে, ভীষণ ভীষণ ভীষণ। তবে রাজশাহীর একটা গুণ আছে, রাজশাহীতে টেলিভিশন সেন্টার আছে আর রেডিও, অনেক শিল্পী কিন্তু তৈরি হয়েছে রেডিও সেন্টারটা থাকার কারণে। আর হচ্ছে রাজশাহীর শিল্প সংস্কৃতি যেমন গম্ভীরা, হে নানা, গম্ভীরা, আলকাপ, মানে বিভিন্ন ধরনের যে লোকজ যে সংস্কৃতিটা, এটা কিন্তু উত্তরবঙ্গে ভরপুর। রাজশাহীর ফজলিয়ামও ছিল। আচ্ছা, ফজলিয়াম সম্পর্কে আমরা পরে গোপাল ভোগ, ফজলিয়াম রাজশাহীর বিখ্যাত বলে, কিন্তু আমের রাজা যে গোপাল ভোগ, সেটাও বলা উচিত। কোন জায়গায়? খিরসা, গোপাল ভোগ, ফজলি। আর এখন নতুন হয়ে এসছে আম্রপালি, তারপরে কি যেন বলে এইসব। কিন্তু ওই যে বাসে উঠছে বাংলাদেশে, বাসে ওঠার পর তার মাথায় শুধু আম, এখন সে বলছে ভাই আমি তো পঙ্গু, আমারে বসতে দেন। আর তুমি তো 2 পায়ে দাঁড়ায় আছো, তুমি কিসের পঙ্গু? কারণ আমার মাথায় ল্যাংড়া আম। তো রহমান ভাইকে একটা কথা বলি, আপনাকেও বলি, হুমায়ুন আহমেদ সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু জানতে চেষ্টা করবো। তার আগে আপনার প্রথম নাটক এবং নাটকের অভিজ্ঞতা একটু সংক্ষেপে যদি বলেন, চলচ্চিত্র, নাটক সবকিছু মিলিয়ে কি নাটক? ওই যে একটা নাটকের কথা তো আপনি বলছেন, কি জ্বালারে, সুবর্ণা মোস্তফা, সুবর্ণা আপনাদেরকে জ্বালাতে বেশি। না, তার আগে আমি তো রেডিও নাটক করতে আসতাম, মানে স্যার নাটক লিখলেই মানে আমাকে ঢাকায় আসতে হতো রাজশাহী থেকে। তখন আমি নূর ভাইয়ের সাথে কাজ করেছি, সুবর্ণা সাথে কাজ করছি। মোস্তফা ভাই মানে আমাদের গোলাম মোস্তফা ভাই হচ্ছে দুলা ভাই বড় আপার খুবই ভালো বন্ধু ছিল, তো একটা পারিবারিক সম্পর্ক ছিলই। তো সেইটা কোনো নতুন অভিজ্ঞতা না, মানে একসঙ্গে কাজ করা, দেখা। তবে টেলিভিশনে তো প্রথম, মানে অবাক কাণ্ড, বড় আপা তখন তো রীতিমতো স্টার, কিন্তু আমি কখনো টেলিভিশনের ভিতরটাই দেখি, শর্মিলি আহমেদ, কিন্তু আমি কখনো টেলিভিশনের ভেতরটা দেখিনি। তো আর সেই সময় 4 দিন রিহার্সাল হলো, এরপর যেদিন রেকর্ডিং, তো সেদিন হচ্ছে যে আমি তো একদম নাদান, কোনো কিছু বুঝি না, দেখিনি, ওরাই মেকআপ করলো, খুবই কড়া মেকআপ। তারপর আমাকে বলছে যে লাইট করতে হবে। তা আমার মনে আছে যে আমাকে বসিয়েছিল ওই যে একটা চেয়ারে বসিয়ে লাইট করছে। সুবর্ণা একটু পরে এসছিল, ঢুকে সুবর্ণা চিৎকার, কেন ওকে বসিয়ে লাইট করা হচ্ছে কেন? নতুন, ও জানো কে, ও অমুক, এই ওর থিয়েটারের ওপর পড়াশোনা করে, মানে সবাইকে বকার, আমাকে তুমি কেন বসেছ? তা আমি তো ভাবছি সুবর্ণা এটাই নিয়ম বলে ওঠো। তো এটা আমার খুব মনে হয় যে আমি এখনো বলি, দেখা হলে হাসতে হাসতে। অনেক নাটক সিনেমা আপনারা করছেন, আমরা সেইগুলোর অভিজ্ঞতা শুনতে চাইবেন। অনেক কিছু হুমায়ুন আহমেদ সাহেবের বেশ কিছু নাটক, চলচ্চিত্র, আপনি 9 নম্বরের বিপদ সংকেত হচ্ছে, আপনি ওখানে নায়ক ছিলেন একদম, আপনার দেখেছি আমরা, বুড়ো নায়ক, বুড়োকে নিয়ে গল্প। হুমায়ুন আহমেদ সাহেব সম্পর্কে একটু যদি তার আপনাদের ফিল্মের অভিজ্ঞতা,
আরো কি কি করেছেন সেগুলো যদি একটু বলতেন। আর একটা বিষয় হচ্ছে কি, আপনি নাকি একজন ম্যাজিক দেখাচ্ছেন, ম্যাজিক দেখিয়েছেন একবার, সেই প্রসঙ্গ আরো ম্যাজিক দেখবো। কিন্তু ম্যাজিক আমি প্রফেশনালি ম্যাজিক দেখাই না, মানে আমি একটা ম্যাজিকই শিখেছিলাম, একটাই দেখিয়েছিলাম, সেটা পরে আমি বলবো। আর হুমায়ুন আহমেদ সাহেব সম্পর্কে বলার আগে, স্যারের সম্পর্কে বলার আগে একটু বলিনি, যেটা না বললে সত্যের অপলাপ হবে, সেটা হচ্ছে আমাদের দুজনের ঘনিষ্ঠতা বলেন, থিয়েটারের প্রতি গভীর ভালোবাসা বলেন, সেটা কিন্তু কলকাতায় তৈরি হয়েছে। আচ্ছা, ওটা পারিবারিকভাবে পেয়েছেই, আর আমাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের দুজনকে কলকাতায় যে দলে কাজ করতাম আমরা, সেই দলের যারা পরিচালক, বিভাস চক্রবর্তী তো বিখ্যাত নাম করা, এবং ওখানে গিয়ে যে বড় বড় পরিচালকদের সাথে কাজ করার সুযোগ আমি আরো পেয়েছি, বাংলাদেশের আর কেউ পায়নি। একসাথে দুজনে একসঙ্গে, যেমন ধরেন আমাদের বিভাস চক্রবর্তী, অশোক মুখার্জি, উৎপল দত্ত, তারপরে মাধব সরকার, কুমার রায়, মনোজ মিত্র, এই সমস্ত লিজেন্ডদের সাথে কাজ করার সুযোগ। তাপস সেন তো আমাদের লাইট করতেন, ভীষণ ভালোবাসতেন তাপস দা আমাকে, আর ওকে ভীষণ, বাংলাদেশে আসলে আমাদের ওখানে আসতেন। তো ওখান থেকে কিন্তু আমাদের থিয়েটারের মঞ্চ নাটকের যে ভিত্তি বলবো না, ভিত্তি তো তৈরি হয়েই গেছিল, মঞ্চ নাটকের যে জানা, মঞ্চ নাটকের যে জ্ঞান, সেটা কিন্তু আমাদের রবীন্দ্রভারতী এবং দলের সাথে যুক্ত হয়ে নাটক অভিনয় করে প্রাপ্ত আমাদের। এটা কিন্তু আমাকে বলতে হবে, যার জন্য আমরা তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা। তো এবার আমি হুমায়ুন আহমেদ স্যারের কাছে আসি। আমি একটু বলবো, একটু হুমায়ুন আহমেদ স্যারের সম্পর্কে তো তুমি অবশ্যই বলবে, কিন্তু আমার এটা হঠাৎ মনে হলো, আমার চাকরি ঢাকা ইউনিভার্সিটিতে বোর্ডে স্যার ছিলেন, ইন্টারভিউ বোর্ডে হুমায়ুন, ওইটা উনি যখনই শুটিং করতাম উনি সারাদিনে একবার বলবেনই। কি বলবেন সেটা বলো। মানে দুজনে ইন্টারভিউ দিয়েছিলাম, ওরটা হয়নি, সবাইকে এটা বলে জানো আমি ছিলাম ইন্টারভিউ বোর্ডে, জলই হয়ে গেল, কিন্তু ওর তো চাকরি হয়নি, ও পারিনি, কি কি সব খেপাতে না। এটা খুব মজা করতাম আমরা স্যার, তখন আমার চাকরি নেওয়ার কারণ ছিল তখন আমার রেজাল্ট কি বেরোয় না, যে হয় না রেজাল্টটা হাতে, আমি শুধু প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে এসেছিলাম। এনিওয়ে, হুমায়ুন স্যার আমাকে হঠাৎ একদিন ডেকে পাঠালেন, শিমুল ফোন করে বলল যে রমনদা তুমি এখনই চলে আসো। আমি কেন? হুমায়ুন স্যার ডাকছে তোমাকে। হুমায়ুন স্যার ডাকছে না, তুমি চলে আসো, একটা ছবির কাজ চলছে, তোমাকে একটা ক্যারেক্টার আছে। তো আমি গেলাম, গিয়ে স্যারের সাথে দেখা করলাম। স্যার তখন শুটিং চলছে, নদীর ওই পারে গেলাম। তো স্যার তখন কাজ করছেন, জাস্ট আমার দিকে তাকালেন, তাকে বললেন আপনি নৌকায় গিয়ে বসেন, আমি আসছি। তারপরে তো স্যার উনি কাজটা শেষ করে নৌকায় এসে বসলেন, উনি আমাকে ক্যারেক্টার বোঝালেন ইত্যাদি ইত্যাদি। এই ক্যারেক্টার আমার ভালো, এই যে স্ক্রিপ্টটা চাইলেন, স্ক্রিপ্টটা দিলেন। তো আমাকে বললেন যে তোমার আপনাকে, তখন আপনি বলছেন, আপনি স্যার আপনি আমাকে তুমি বলেন, তো তোমায় কিন্তু থাকতে হবে এখানে 3-4 দিন। আর স্যার কোনো সমস্যা না। শ্যামল ছায়ের শুটিং শুরু হলো, সে এক বিচিত্র অভিজ্ঞতা। সে আমাকে তো বিয়ে বন্দি করে সে একদম থালার মধ্যে ভরে পানিতে ফেলে দিল। তারপরে আমি তো রাজাকার ছিলাম, আবার ডাকাতও ছিলাম পাশাপাশি। তো বিচিত্র অভিজ্ঞতা আর কি স্যারের সাথে আমার ওই নাম। তো ওখানে একটা শট ছিল, প্রায় 3 মিনিটের একটা শট ছিল। শটটা উনি ক্যামেরাম্যান ছিলেন আমাদের আনোয়ার ভাই, বিখ্যাত আনোয়ার হোসেন, মারা গেছেন। তো উনি শটটা বললেন যে এক টেকে নেবো আমি, 3 মিনিটের শট। শটটা পুরো ডায়লগ আমার। আমি নৌকার এক কোণা থেকে আর এক কোণায় প্রত্যেকের হাতে ব্লেড নিয়ে ডায়লগ দিতে 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 এসে 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 ফিনিশ করলাম। এবং স্যার এসে আমাকে আরো আনোয়ার এসে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন 3 মিনিটের শট তুমি একবারে ওকে করে দিলা। তো এটা ছিল আমার প্রথম জীবনের মানে একটা অ্যাচিভমেন্ট বলতে পারি আর কি। তারপর তো স্যারের সাথে আমার দীর্ঘ, তারপর আমাকে স্যার প্রচুর সিরিয়ালে কাজ করিয়েছেন, ওকে কাজ করিয়েছেন। তারপর তো স্যারের বিখ্যাত ছবি 9 নম্বর বিপদ সংকেত আমার কাছে একটা বিরাট মানে বয়ে নিয়ে আসলো, মানে কি বলবো। এবং স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ যে স্যার আমাকে নিয়েই
ওই নাটকটা, ছবিটা তৈরি করেছিলেন, সিনেমাটা। এবং স্যারকে আমার মানে কৃতজ্ঞতা জানালে খুব কম জানানো হবে, কিন্তু স্যার যে আমাকে যে ভেবে লিখেছেন এটা আমার কাছে বিরাট ব্যাপার। হ্যাঁ, তো আমি স্যারকে একবার জিজ্ঞেস করলাম, স্যার এটা কি আপনার আত্মজীবনী? আমাকে যেভাবে দেখাচ্ছেন আপনি আপনার জীবনী, যখন গুম হয়েছিলেন উনি কম হাসতেন, গুম হয়ে থেকে বলছেন ভেবে নিতে পারো, ভেবে নিতে পারো। ভীষণ স্নেহ। এবং আমার দেখা হুমায়ুন আহমেদের মতো 120 মাইল চওড়া হার্টের লোক আমি দেখিনি। এত বড় হৃদয় ছিল তার। অসাধারণ মানুষ, কি অসাধারণ লেখালেখি, কোন লোক তার কাছে গিয়ে হাত পেতেছে, তিনি কেউ ফিরে এসছেন, এটা দেখিনি আমি কোনোদিন। না, মানে খুব সিম্পল গল্প দিয়ে ওনাকে বলা যায়। যেমন ওনার শুটিং এ সবাইকে একসাথে খেতে হবে, সবাইকে, মানে কোনো নায়িকা, বড় শিল্পী, ছোট শিল্পী বলে নাই, এমনকি টেকনিশিয়ান সব, এবং প্রত্যেকটা আইটেম প্রত্যেকের জন্য হতে হবে। কিছু কিছু নাটক আমরা বৈষম্য দেখি। হ্যাঁ, বলেই তো এই গল্পটা বললাম। হুমায়ুন স্যার সম্পর্কে বলতে গেলে আমার মানে খুব, আমি খুব ইমোশনাল হয়ে যাই, ভীষণ আদর করতেন। কিন্তু এইগুলোর সারের মধ্যে একটা ভীষণ রকমের পাগলামি, মানে 9 নম্বর বিপদের শুটিং হচ্ছে, এটা একটু বলি। ও প্রায় 15 দিন আসেনি, তা আমাকে ফোন করেছেন, স্যার এই প্রথম আপনি করে, আচ্ছা আপনি, আপনার কি একবারও আপনার বরটাকে দেখতে ইচ্ছা করে না? আমি যে আটকে রেখেছি, তো কালকে দেখতে চলে আসেন, বাচ্চাদের নিয়ে ছুটি আছে। তারপরে গেলাম, বাচ্চারা যাবে বলে উনি ভোরবেলা উঠে সুইমিং পুলে ওনার পানি পরিষ্কার করেছেন যে আমাদের বাচ্চারা আসবে। তারপরে এত বাচ্চাদের আদর করতেন, যে কোনো বাচ্চাই, ওদের নিয়ে ওনার নুহাসপল্লীতে যে কালেকশন, প্রচুর গাছ আছে, হচ্ছে একটা একটা করে, ওরা তখন অত বোঝেও না, সব নাম বলছেন ঘুরে ঘুরে ঘুরে। তারপরে ওদের গিফট দিলেন হরিণের 2টো শিং, আমার মনে আছে ওই দিন, এখনো আছে বাড়িতে, এখনো আছে বাড়িতে। তো যাই হোক, হুমায়ুন আহমেদ স্যারের যে ওনার গল্প বলে আমি শেষ করতে পারবো না, এত গল্প আছে ওনার। আমার ঝুলিতে অনেক গল্প আছে ওনার। উনি আমাকে একদিন ফোন করলেন যে বড়ি, নর্থ বেঙ্গলের বড়ি নাকি খুব বিখ্যাত, বড়ি দিয়ে মাছ খাবো, বড়ি নিয়ে ওইটা বলি। তারপরে বলে যে বড়ি নিয়ে চলে আসো, তো বড়ি নিয়ে নুহাসপল্লীতে গেলাম। মাছ দিয়ে রান্না করবো বললে, করবো আমি এটা মাংস দিয়ে খাবো। মাংস দিয়ে বড়ি হয় না, ভালো না। না কেন হবে না, পাগলামি করে মাংস দিয়ে রান্না করেছে, ভালো লাগেনি। আবার মাছ দিয়ে রান্না করে খেয়ে বললো হ্যাঁ তুমি ঠিক আছো। ম্যাজিকের ব্যাপারে, স্যারকে ম্যাজিক দেখানোর ব্যাপারে একটা মানে আমি যেদিনকে শুনলাম যে স্যার খুব ভালো ম্যাজিক দেখাতে পারেন, এবং উনি লন্ডনের ব্রাদারহুড ম্যাজিক অ্যাসোসিয়েশনের ওয়ান অফ দি মেম্বার, আমি একমাত্র জুয়েলাইসে একমাত্র মেম্বার ছিলেন, ব্রাদারহুড। কিন্তু হুমায়ুন আহমেদ স্যার যে মেম্বার এটা আমার জানা ছিল না। তো স্যার অনেক কিছু ম্যাজিক দেখালেন। প্রথম ম্যাজিক কি দেখালেন? প্রথম ম্যাজিক দেখালেন, হাতের উপরে সিগারেট ধরিয়ে হাতের উপরে ছাই দিলেন, ছাই দিয়ে ঘষালেন, বলে মুষ্টি বন্ধ করো, মুষ্টি বন্ধ করো। করলাম, এবার হাতটা ধরে বললেন খোলো, এবার খুললাম, ছাই আছে, হাতলটাও এখানেও ছাই, সিগারেটের ছাইটা এখানে। আমি বুঝতে পেরেছি ওই যে উনি ছাইটা ফেললেন, ফেলে এই যে মেশালেন, এখানে তো লেগে গেল ছাইটা। এবার উনি মুষ্টি বন্ধ করতে বললেন, হাত ধরে এখানে দিলেন ছাইটা, এবার খোলো, খুললাম, উনি হাতটা নামিয়ে নিলেন, নাই। তো তখন আমি বললাম ঠিক আছে,
তাহলে আমিও একটা দেখবো, আমি একটা দেখাই। তুই ম্যাজিক জানো না? আমি ম্যাজিক জানি না, আমি শিখেছি একটা, বেশি না, দু একটা দেখাও তো। ঠিক আছে, তাহলে একটা কয়েন দিন, দেখাও। আচ্ছা, কয়েনের ওটাকে দেখাতে কয়েন মনে থাকতে পারে আমার কাছে একটা, জানি না এখন ভুলে গেছি তো। বড় বড় কয়েন মনে আমাকে দেখাও। ঠিক আছে, তখন গরমের দিন হাঁপাতা পরে আছি। হ্যাঁ দেখো সেটা আচ্ছা, আমি বললাম যে স্যার এই যে দেখেন আমি এইখানে এই যে কয়েনটা আছে, টাকাটা আমাকে নাম করে ঘষবো, টাকাটা ভ্যানিশ হয়ে যাবে। আমি যে দেখাচ্ছি আপনাকে, এই যে এটা কয়েনটা, এটা আমি এখানে তুলে এখানে ঘষবো, তেমন করে দেখবেন একটা ভ্যানিশ হয়ে যাবে। সত্যি বলছো না? হ্যাঁ দেখো দেখি। তারপরে হাতে কয়েনটা নিলাম, ঠিক আছে, ঠিক আছে, এই যে কয়েনটা নিলাম আমি, নিয়ে বুঝলাম ময়নামেদের প্রশ্ন তো তাই, কই তখন আমার হাত তো আসছে, কই তুমি কই, কই তো এখানে, এই যে রেখে দে। দেখেন ম্যাজিক তৈরি করেছে। আমার হাতে একটা কাগজ আছে, হ্যাঁ কাগজটা দেখতে পাচ্ছি, পটুলি লাগবে বা সুন্দর ম্যাজিক পড়ে গেল, সুন্দর ম্যাজিক, এটা দারুণ ম্যাজিক দেখিয়েছেন, এত সুন্দর পড়ে গেল। লিখেছিলেন আর এই ম্যাজিক নিয়ে ম্যাজিক মুন্সি লিখেছেন স্যার আমাকে নিয়ে, জুয়েলাইজকে ডেকে এনে এটা দেখিয়েছে। তো জুয়েলাইজ তো মানে উনি তো জাদুঘর জানেন আমি জিনিসটা কোথায় রেখেছি, উনি তো অত আশ্চর্য হননি না। স্মুথলি করেছেন, আমাকে উইয়ে দিন রহমত, দারুণ স্মুথলি করেছেন, আপনাকে ধন্যবাদ। ওটাই আমার অ্যাচিভমেন্ট। আচ্ছা, খুব মজা হলো। আপনার টরন্টোতে এখন কি করছেন, কেমন লাগছে টরন্টো ঘুরে বেড়াতে? প্রথম এলাম, খুবই ওয়েদার ভালো আর ভীষণ ভালো লাগছে, যাদের সঙ্গে দেখা হচ্ছে এবং বাঙালিরা এখানে ভীষণ ভালো আছেন, খুব আন্তরিক আছেন। আর আমার যেটা মনে হলো, আমি আসলে আমেরিকা যাইনি কখনো, ইউরোপ ঘুরেছি, তো এইখানে যেটা মনে হলো কি সবাই সবার মতো করে খুব স্বাধীনভাবেই থাকে। হ্যাঁ, মানে যেহেতু ইউরোপের একটা নিজস্ব কালচার আছে, হয়তো বাঙালিরা খানিকটা মনে করে যে এখানে যার যার কালচার নিয়ে, আমার মনে হলো সবাই মাল্টিকালচারাল এবং খুব স্বাধীনভাবে আছে মনে হলো। এইটাই বড় বৈশিষ্ট্য হচ্ছে কানাডা, যার জন্য হ্যাপি সবাই খুব ভালো ব্যবহার, খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়েছে। এবং আজকে এই যে শেকড় টেলিভিশন আমাদেরকে যে মানে খবর পেয়ে কোন একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল আপনার সঙ্গে, যে আমাদেরকে ডাকলেন, এইভাবে আমন্ত্রণ জানালেন, আমরা সম্মানিত। আপনার চমৎকার বলেছেন, ভালোই বলেছেন, এক্সপিরিয়েন্স প্রত্যেকের আছে। শেকড় টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের এটা নতুন কার্যক্রম, নতুন ভাবে শুরু করছে, আপনারা দোয়া করবেন। রহমত ভাই, শিকড় টিভির আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ তো দিচ্ছেনই, কিন্তু আপনাদের যে কিভাবে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না, কত রকম ভাবে দেবো। যে শেকড় টিভিতে আপনারা যে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এটা আমাদের কাছে একটা মানে বিশাল প্রাপ্তি, এবং আপনারা যে আমাদের খুঁজে বের করেছেন এটার জন্য আপনার ধন্যবাদ। আর এই টেলিভিশনের যিনি শেকড়ের যিনি শেকড়, শেকড়ের যিনি শেকড় মুরাদ ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি যে আমাদের খুঁজে বের করেছেন তার জন্য আরো বেশি ধন্যবাদ। এবং আন্তরিকভাবে তো এনেছেনই, আর কত আন্তরিকতা দেখাবেন আমি জানি না। একটু বলে গেলেন যে নিচে আসেন, আপনাদের আরো আপ্যায়ন করবো, আর কি আপ্যায়ন করবো আমি জানি না।
আপনাদের সম্মানের পার্টি হবে। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি সমর্থন করবেন রমেশ স্যার একটু গান শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, অনেক গুণে গুণান্বিত মানুষটা তো আমারই মানুষ, কাজেও যত দেখাবে ততই তো আমার ভালো লাগবে। এটা একটু বেশি বললো জলি, কিন্তু অনেক গুণে গুণান্বিত না, শুধু থিয়েটারটা করেছি, শিক্ষকতা করেছি, আর একটু ওই গানের চর্চা করতাম। থিয়েটার করতে গেলে গানের চর্চা করতে হয়, গান গাইতে হয়। তো আমি যে নাটকের গান গাইবো, একটা নাটকের গান গাইবো, আমি পুরোটা গাইবো না, শুধু মুখটা গাইবো। এই নাটকটার নাম হচ্ছে নরক গুলজার। পুরোটাই গাও না, যতটুকু নরক গুলজার গান, মজার একটা নাটক, কমেডি নাটক, এবং লেখা মনোজ মিত্র, নির্দেশনা বিভাস চক্রবর্তী। আমি অভিনয় করেছি, আমি করেন। গানটা হচ্ছে ব্রহ্মা ঘুমাচ্ছেন, আন্দোলন চলছে এদিকে নরকের, সবাই কেন ওদেরকে স্বর্গ দেয়া হবে না, তো নারদ এসছে, ঘুমাচ্ছে ব্রহ্মা, নারদ গান শুরু করছে, কথা বললো না কেউ, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, কথা বললো না কেউ, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, কথা বললো না, কথা বলো কেউ, শব্দ করো কেউ, কথা বলো না কেউ, শব্দ করো খুবই ভালো লেগেছে, চমৎকার আড্ডা আপনাদের দুজনের সাথে আজকে আমাদের তারকা আলাপ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। ওয়াহিদা মল্লিক জনি, প্রফেসর ওয়াহিদা মল্লিক জনি, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জনি, প্রফেসর রহমত আলী, অভিনেতা রহমত আলী, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষে। হে নানা লাইফের কিছু মনে আছে নাকি আপনাদের? গম্ভীরা গম্ভীরা মনে আছে তোমার? আমি বিহার করব বললে গম্ভীরা সুরটা তো আমার জানা আছে, গম্ভীরা সুর জানা আছে, কথাটা ইম্প্রোভাইজ করলে আমি নানা টরেন্টোতে এসেছি আমি গান গাইতে রে নানা, আর কতবার আমি বলবো রে নানা, হে নানা টরেন্টোতে এসেছি আমি গান গাইতে না রে, আবার কেন তোরা বলিস গান গাইতে, হে নানা নানা হে নানা। দুইজন অতিথি আজকে এতক্ষণ চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা দেখেছেন। আর আমরা চেষ্টা করব এরকম কানাডাতে বা টরন্টোতে, স্পেশালি বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী বা সেলিব্রিটি বা দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষ যদি আসেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, সেকন্ড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাবো। আগামী অনুষ্ঠান কাকে নিয়ে হবে সেটি আপনারা ঠিক সময় দেখতে পাবেন। এবং বাংলাদেশ থেকে আগেও বলেছি, এখন আবার বলছি, যারা আসবেন তাদের কাছ থেকে আমরা এই কানাডার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করবো। সবশেষে আবারও শিকড় টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।